দর্শক, যৌতুক বিরোধী আন্দোলনের অনলাইন লাইভ টক শোতে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটি নতুন প্রোগ্রাম নিয়ে আসলে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হচ্ছে বি ব্রেভ ব্রিং চেঞ্জ। তো এটি আসলে আমাদের করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের যে মেয়েরা আসলে গ্রামে বাস করে অথবা তাদের মনে আসলে অনেকটা ভয় কাজ করে, ধরেন জেলা প্রশাসনিক কোনো অফিসের সাথে কথা বলতে, এর পাশাপাশি আমাদের যারা পলিসি নির্ধারক আছে তাদের সাথে কথা বলতে যখন তারা ভয় পায়, তো সেটি যাতে আসলে সেই ভয়টি যাতে দূর হয়, সেই জন্য আসলে আমরা প্রতি বৃহস্পতিবারে আমাদের এই টক শোটি পরিচালনা করব। তো আজকে আমাদের হচ্ছে টক শোর যে হচ্ছে বিষয়, সেটি হচ্ছে যে নেতৃত্ব কঠিন, তবু কেন আমরা দায়িত্ব নিচ্ছি। বিশেষ করে আমাদের আজকের এই প্রোগ্রামে যারা আছেন তারা হচ্ছেন যৌতুক বিরোধী আন্দোলনের দুইজন সিনিয়র নেতা। একজন লিপা রয়, যিনি সহসভাপতি হিসেবে পালন করছেন যৌতুক বিরোধী আন্দোলনে। এর পাশাপাশি তিনি পড়াশোনা করেছেন ম্যাটসে, রংপুর ম্যাটসে। আহ আর আরো রয়েছেন হিয়া বর্মন, যিনি পড়াশোনা করছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজে। তিনি যৌতুক বিরোধী আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আপনাদেরকে আমাদের এই লাইভ টক শোতে স্বাগতম। আপনারা সব কেমন আছেন? ভালো আছি দাদা। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। লিপা রয়, আপনি? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আহ, ধন্যবাদ। দর্শক, আসলে আজকে যৌথ বিরোধী আন্দোলনের জন্য একটি আসলে মাইল ফলক, কারণ যৌথ বিরোধী আন্দোলনের এক এক বছর 1 মাস প্রতিষ্ঠার বেশি হয়েছে। তো সেখানে আমাদের যে নারী নেতৃত্ব রয়েছে তারা আজকে আহ, আমাদের জেলা প্রশাসন, ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন এবং ঠাকুরগাঁও জেলার আহ, যে গর্ব এবং রাজনীতিবিদ যারা মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে কথা বলেছেন। তারা সরাসরি দেখা করেছেন এবং তাদের যে কাজ সেই কাজ তুলে ধরেছেন। তো যৌতুক বিরোধী আন্দোলনকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো আপনার কাছে আসলে আমি প্রথমে আসলে আসতে চাই হচ্ছে হিয়া বর্মন, আপনার কাছে, যে যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে নেতৃত্ব কঠিন তবুও কেন আসলে আমরা দায়িত্ব নিচ্ছি, এটি এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? যে আপনি আসলে, যে আমি জানি যে মেডিকেল লাইফ হচ্ছে অনেক ব্যস্ততার এবং সেই সাথে আপনার সপ্তাহে প্রায় 6 দিন ক্লাস করতে হয়। তো এরপরও আসলে কিভাবে আপনি একটি সামাজিক আন্দোলনে যুক্ত হলেন? মূলত আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে যে আমরা সমাজের জন্য কিছু করব, ভালো কিছু করব এবং সমাজের কল্যাণের জন্য। আমাদের সমাজে আসলে অনেক কিছু এখানে বাধ্যবাধকতা রয়েছে, অনেক কিছু সমস্যা রয়েছে। এগুলো সমাধান করতে আসলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এখন আমাদের এক্ষেত্রে প্রফেশনাল কাজও থাকবে, আমাদের পড়াশোনা থাকবে, ব্যস্ততা থাকবে। তার মাঝে আমরা যদি সমাজের জন্য কিছু করি তাহলে সমাজের কল্যাণ হবে। তো এক্ষেত্রে মেডিকেল লাইফ আসলে অনেক ব্যস্ততার লাইফ। তবুও আমি চেষ্টা করি সমাজের জন্য কিছু করার এবং সমাজে অনেক কিছু কুসংস্কার, সমাজের সমস্যাগুলো নিয়ে কাজ করার আমি চেষ্টা করি। ধন্যবাদ ধ- হিয়া বর্মন, আপনি আসলে খুব চমৎকার করে বলছেন যেটি যে মেডিকেল আসলে শিক্ষা জীবনে যেমন ব্যস্ততা থাকবে সেই সাথে সামাজিক দায়বদ্ধতার একটি অংশ আসলে আপনি ক্লিয়ার করে তুলে ধরেছেন। তো লিপা রয়, আপনার কাছেও আসলে আমি ঠিক একই বিষয়ে জানতে চাবো যে আপনি জানেন যে গ্রামে আসলে বেড়ে উঠলে আমাদের এটি শুনতে হয় যে পড়াশোনা শেষে বিয়ে করতে হবে, দায়িত্ব নেওয়ার আসলে কই সময়। তো সেক্ষেত্রে আপনি পড়াশোনা করছেন এবং সেই সাথে একটি সামাজিক আন্দোলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তো এইটি আসলে আপনি কিভাবে ব্যালেন্স করছেন এবং মানে আপনার এলাকার আশেপাশে মানুষ আসলে কোনো কিছু বলে কিনা? ধন্যবাদ দাদা আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি মনে করি সবসময় আর কি বিশ্বাস করি একজন মানুষের শিক্ষা শুধু নিজের জীবন গড়ার জন্য নয়, সমাজের জন্য কাজে লাগা উচিত আর কি। তো আমি হচ্ছে এই জন্যই আর কি কাজে লাগানোর জন্য। মানুষ তো বলবেই বিয়ের কথা, বিয়ে তো একদিন হবেই। তবে আমি চাই কিছু একটা করার, যেন আমরা মেয়েরা আগে কিছু করতে পারি। বিয়ে তো একদিন হবেই। যেমন ধরেন যে এখন যদি বিয়ে দেয় আমাকে, কেমন ছেলের সাথে বিয়ে দিবে? আমি তেমন কিছু করতেছি না, জাস্ট শুধু পড়াশোনা করতেছি।
ধরেন যে আমি যদি দেখি আহ কিছু করে না বা বেকার এ ধরনের একটা ছেলের সাথেই বিয়ে হবে, বা কৃষি কাজ করে এরকম। আর যখন আমি স্বাবলম্বী হব, কিছু করব, তখন একটা আমার ভালো কোনো ছেলের সাথে বিয়ে হইতে পারে, এমন বিষয়টা। সো আমাদেরকে আগে পড়াশোনা করতে হবে, নিজেকে স্বাবলম্বী করে তুলতে হবে। আহ, আর আহ, যেটি আসলে জি আপনি বলছেন। হ্যাঁ দাদা, বলছি আসলে যে লাইফে থাকবেই, বাট তার পাশাপাশি আমাদের জি। শুধু পড়াশোনা করলে চলবে না, সামাজিক কাজেও এগিয়ে যেতে হবে আর কি। আচ্ছা, তো আমি প্রেক্ষাপটে আসলে যেটি জানতে চাবো যে আজকে ইয়া বর্মন, আপনার কাছে আমরা জানতে চাই যে আপনারা আজকে ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসকের সাথে দেখা করেছেন, আপনাদের 6 জনের একটি প্রতিনিধি দল। তো সেক্ষেত্রে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে আপনারা কেমন রেসপন্স পেলেন, এবং আপনাদের মনে আসলে দেখা করার আগে কোনো ধরনের ভয় বা এটি কাজ করেছে কিনা, এবং দেখা করার পরে আসলে আপনাদের মনের অবস্থা কিরকম? হিয়া বর্মন, আপনি আপনার কথা শুনছেন? আপনি যদি একটু আনমিউট করতেন। জি দাদা। জি। দাদা দর্শক, আমরা হয়তো কিছুটা ইন্টারনেট বিভ্রাটের দাদা শিকার হচ্ছি, বিশেষ করে। হ্যাঁ, জি বলেন। দাদা প্রথম অবস্থায় হচ্ছে অনেক ভয় লাগছিল আর কি। মনে করছিলাম যে স্যার মনে হয় আমাদের কি বলবে বা কি ধরনের উল্টাপাল্টা কোশ্চেন করতে পারে, এটা ভাবছিলাম আর কি। তো স্যার আজকে হচ্ছে মির্জা ফখরুল স্যার আসার কারণে স্যার অফিসে ছিল না, আমরা ওয়েট করছিলাম কিছুক্ষণ। দেন হচ্ছে স্যারকে ফোন করছিলাম, ফোন করার পরে স্যার আমাদের বলল, "আধা ঘন্টা দাঁড়াও, আমি আসতেছি।" আমি কিছুক্ষণ ছিলাম, তারপরে আমাদের ডাকছে। তো উনি আমাদের সাথে অনেক সুন্দর মানে ব্যবহার করছে। মানে আমরা তো ভয় পাইছিলাম খুবই যে কি না কি হবে। পরে উনার সাথে কথা বললাম, সবকিছুই খুলে বললাম স্যারকে। স্যারও আমাদের সাথে একমত, আমাদেরকে অনেক মানে আগ্রহ দেখালো উনি আমাদের সাহায্য করবে। উনি আমাদের বলল যে অনেক সংস্থায় এসব কাজ করে, মানে সবাই আর কি প্রথমে দেখায় কিন্তু শেষ দিকে গিয়ে কেউ তেমন আর কাজ করে না। তো আমাদেরকে আরো কথা শুনাইলো, বলল যে হচ্ছে আহ আমরা বললাম যে স্যার এসব কাজে যখন আমরা করতে যাই সবাই আমাদেরকে বাধা দেয়, প্রথমেই বাধা আসে। বলে যে কোনো কাজ করতে গেলে বাধা তো আসবেই, তবে আমাদেরকে টিকে থাকতে হবে, সেটাকে ধরে থাকতে হবে। এখন হয়তো সফলতা পাচ্ছি না, কিন্তু 5 বছর পর আমরা এটাকে সাকসেস করতে পারবো, এমনটাই বলছিল। ধন্যবাদ লিপা রয়। হিয়া বর্মন, আমি আপনার কাছে ঠিক যেটি হচ্ছে আপনার ইন্টারনেট ডিসকানেক্ট বা একটু ইন্টারনেট বিভ্রাটের জন্য যেটি সমস্যা ছিল, আপনার কাছে জানতে চাবো যে প্রথমে আসলে কোনো ধরনের ভয় কাজ করছে কিনা, এবং ডিসি জেলা প্রশাসকের সাথে দেখা করার পরে আসলে সেই ভয়টি দূর হয়েছে কিনা। আসলে আমরা নেতৃত্বে প্রথম, আমাদের সংগঠনের 1 বছর হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের ভয় তো কাজ করবেই, তবুও আমরা সাহস নিয়ে এগিয়ে গিয়েছি। তো আস্তে আস্তে আমরা কাজ করব, আরো ভবিষ্যতেও কাজ করব। এক্ষেত্রে আমাদের মেয়েরা অনেক সাহসী হয়ে উঠবে, এবং কি তাদের নেটওয়ার্কিং তৈরি হবে, তারা আরো সমাজে কাজ করার সাহস পাবে। এটাই। ধন্যবাদ। আমি যত মানে আপনাদের তো বিশেষ করে শিক্ষা যৌতুক বিরোধী আন্দোলনের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন। তো সেই শিক্ষার্থীদের মনেও তো আসলে ভয় থাকতে পারে, যে ধরেন জেলা প্রশাসকের সাথে গিয়ে কথা বলবে, বা তাদের এলাকার এমপির সাথে গিয়ে কথা বলবে, এমন ভয়ও থাকতে পারে। তো সেক্ষেত্রে হিয়া বর্মন, আপনি এই ভয়টি আসলে তাদের কিভাবে দূর করবেন, এটি যদি এখানে সুন্দর করে বলতেন। আসলে প্রান্তিক প্রত্যেকটা মেয়েই আমাদের প্রান্তিক প্রত্যেকটা মেয়েই ভয়ে থাকে। তাদের পারিবারিক ভাবে চাপ দেওয়া হয়, এবং পারিবারিক থেকেও সাহস তেমন একটা দেওয়া হয় না আমাদের প্রান্তিক মেয়েদের। তো এক্ষেত্রে আমরা যদি তাদের সাহস যোগাতে পারি, তারা এগিয়ে যাবে। তারা আমাদের সাথে কাজ করছে, এক্ষেত্রে আশা করি তারা অনেক সাহসী হবে এবং আমাদের সাথে কাজ করুক, এবং প্রত্যেকটা জেলা থেকে অনেক মেয়ে যুক্ত হোক। এবং আমাদের ডিসি স্যার বলেছে যে এটা যেন এক পর্যায়ে অনেক অসংখ্য মেয়ে যাতে এখানে যুক্ত হয়। সেই অনুযায়ী আপনারা কাজ করেন, আপনারা লেগে থাকবেন, আপনারা হাল ছেড়ে দেবেন না। এটাই। খুব ধন্যবাদ যে
হাল ছেড়ে দেওয়ার যে মানসিকতা আসলে সেটিই আমাদের রাখতে হবে। কারণ সফল সফলতা আসলে একটি দীর্ঘ মানে দীর্ঘ পথ। যে পথে আসলে কাটা থাকবে, সমালোচনা থাকবে, সেই সাথে দুঃখ থাকবে, কষ্ট থাকবে এবং অনেক পরিশ্রম থাকবে। আবার পরিশ্রমের পরেও মানে ভুল তথ্যও আসলে ছড়াবে। কিন্তু আমাদের আসলে টিকে থাকতে হবে, যেটি আসলে লিপা রয় বলেছেন। তো আজকে শুধু আপনারা ডিসি স্যারের সাথে আসলে দেখা করেননি, সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আ আমাদের ঠাকুরগাঁর যিনি গর্ব এবং বর্তমানে মাননীয় মন্ত্রী আ উনার সাথেও আসলে আপনারা দেখা করেছেন। তো এই সাহসী সিদ্ধান্তটি আসলে আপনারা কিভাবে বাস্তবায়ন করলেন? আমি আ জানতে চাই, হিয়ার কাছে জানতে চাই যে এই সাহসী সিদ্ধান্তটি আসলে আপনি কিভাবে বাস্তবায়ন করলেন? কারণ আম মাননীয় মন্ত্রী আসলে সবসময় ব্যস্ত থাকেন। তাদের জন্য শিডিউল নিতে হয় কথা বলার আগে। কিন্তু আপনারা এটি খুব চমৎকারভাবে সমাধান করছেন। শোনা যায় আমার কথা? হ্যাঁ, হ্যাঁ, জি শোনা যায়। হিয়া বলরাম, শেষের আমরা দিকে আপনার কি কথা বললেন? শুনতে পাচ্ছি। শোনা যায়। আসলে যেটি আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে যেহেতু মাননীয় মন্ত্রীর সাথে দেখা করার আগে শিডিউল নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এই প্রক্রিয়াটি ফলো করছেন কিনা? এবং আসলে কিভাবে আসলে মাননীয় মন্ত্রীর সাথে আসলে আপনারা সরাসরি কথা বলতে পারলেন এই যৌথ বিরোধী প্ল্যাটফর্মে? আসলে আমরা ওখানে দেখা করার সময় অনেক মানুষ ছিল, অনেক মানুষের ভিড় ছিল। কিন্তু ওনারা হয়তো সকলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে, কিন্তু আমরা যেহেতু একটা সংগঠন করি এবং ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাই ওনার কাছে গিয়েছি, তো উনি আমাদের প্রাধান্য দিয়েছেন এবং এই কাজটা যে ভালো কাজ তিনি এটা আমাদের বলেছেন। তো এক্ষেত্রে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগেনি। এটা আসলে অনেক গর্বের বিষয় যে আমরা বিনা অ্যাপয়েন্টমেন্টে ওনার কাছে পৌঁছাতে পেরেছি, ওনার সাথে আমাদের ওনার কাছে আমাদের সংগঠনের সম্পর্কে বলতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা। ধন্যবাদ হিয়া বর্মন। লিপা রয়, আপনার কাছে আমি আসলে জানতে চাবো যে আমি বিশ্বাস করি যে আসলে নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে ধরেন আমার কাছে অর্থ না থাকতে পারে, কিন্তু আমার যে পরিচিতি রয়েছে সেই পরিচিতি দিয়ে আসলে অনেক সমস্যার সমাধান করা যায়। তো আজকে যে আপনারা যে দেখা করছেন সেক্ষেত্রে নেটওয়ার্কিং আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিনা? এবং যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার অন্য সদস্যদের আসলে নেটওয়ার্কিং বাড়ানোর জন্য ইন্সপায়ার করবেন? দাদা, সব ক্ষেত্রে নেটওয়ার্কিং লাগবেই। কারণ হচ্ছে কিছু ক্ষেত্রে মানে আমরা যদি কোনো তথ্য নেই, তথ্যের ক্ষেত্রেও মানে যদি তথ্যটা কার কাছ থেকে নিব এটা ডিপেন্ড করবে। এখন যদি আমার নেটওয়ার্কিং এই না থাকে আমি কিভাবে জানতে পারবো? যেমন হচ্ছে আহ উনাদের সাথে কথা হইছে বা আমরা জানতে পারছি যে মন্ত্রী আজকে রুহিয়ায় আসছিল ওইখান থেকে ঠাকুরগাঁয়ে। তখন আমার মনে আসলো যে হঠাৎ করেই যে আচ্ছা, আহ আমাদের হচ্ছে আমাদের আর কি ইয়ার মধ্যে যে ভাইয়ারা আছে ওদেরকে একটু বলি যে কিভাবে কি প্রসেসটা করবো আর কি। দেন বললাম, উনি আমাদের একটা সুন্দর যুক্তি দিল যে প্রথমে আমাদের ভয়ই লাগছিল স্যারের সাথে দেখা করার জন্য, যে হঠাৎ করে আমাদের গুরুত্ব দিবে কিনা। এটা কেমন না, সবাই তো স্যারের কাছে দেখা করার জন্য পারমিশন নিয়ে যায়, তো আমরা কি করব। তারপরে মনে হইলো যে আহ স্কুল লাইফে টুকটাক আর কি লিডারশিপ করছি, এই জন্য মনে হয়েছিল যে তেমনটাও কঠিন লাগে নাই, মনে হয়েছিল যে গেলে আমরা কথা বলতে পারবো এমনটা মনে হয়েছিল আর কি। দেন যাওয়ার পরে যখন খবর পাইলাম যে স্যার ওইখানে, এক ভাই বললো যে তোমরা যাও ডিরেক্ট স্যারের সাথে কথা বলো, তখনই আর কি সাহসটা বেশি পাইছি। আর নেটওয়ার্কিং লাগবেই, কারণ হচ্ছে একা একা কোনো কিছুই করা যায় না। আমার যদি নেটওয়ার্কিং এই না থাকে তাহলে আমি কিভাবে এগিয়ে যাব। এই জন্য সব ক্ষেত্রে আচ্ছা। তো জি, আপনি খুব আসলে যোগাযোগের যে বিষয়টি সেটি আসলে খুব চমৎকার করে বলছেন। এর পাশাপাশি আমরা আপনাদের আসলে আরেকটি যে গবেষণা প্রজেক্ট চলছে সেটি হচ্ছে কেয়ার ইকোনমি। আ বিশেষ করে আপনারা ২ জনই একটি টিম হিসেবে আসলে পার্টিসিপেট করেছেন। আপনারা একটি আসলে আ টিম হিসেবে পার্টিসিপেট করেছেন। তো সেক্ষেত্রে আমি যেটি জানতে চাবো যে আ আ যতটুক জানি যে আসলে কোয়েশ্চেনিয়ারটা তৈরির ক্ষেত্রে আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যেটি আসলে ১ ঘন্টার মতো সময় লাগে রেসপন্স নিতে। তো এই যে আপনারা সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করলেন, সেক্ষেত্রে আসলে মায়েরা আসলে কিভাবে রেসপন্স করছেন এবং আপনারা নতুন কি শিখলেন? আমি হিয়া বর্মন আপনার কাছে জানতে চাইছি।
আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, জি আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো। হ্যাঁ, হিয়া বর্মন আমরা আপনার কথা শুনছি। জি আপনি বলুন। দর্শক আমাদের হয়তো ইন্টারনেট যে বিভ্রাট রয়েছে সেটির জন্য আসলে একটু কথা শুনতে অসুবিধা হচ্ছে। আমরা দ্রুতই আসলে আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি স্টেবল হলেই কথা বলা শুরু করব। হিয়া বর্মন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, জি আমরা শুনতে পাচ্ছি। হ্যালো। হিয়া বর্মন আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হিয়া বর্মন আপনি হচ্ছে মিউট থেকে আনমিউট করলে হয়তো আমরা শুনতে পাবো। আপনি মিউট করা অবস্থায় রয়েছেন। দর্শক হিয়া বর্মন আসলে কানেক্ট হলে আমরা আবার তার কাছে যাব। তো লিপা রয় আসলে আপনার কাছে আমি যেটি জানতে চাই যে আহ, মানে রিসার্চ এর বিষয়ে আসলে আপনার আগে অভিজ্ঞতা ছিল কিনা, কিন্তু কেয়ার ইকোনমি যে গবেষণা প্রজেক্টটি চলছে যে যৌতুক বিরোধী আন্দোলনের হয়ে, আপনি যেহেতু কোশ্চিনারি সেটের ক্ষেত্রে এটি অনেক বড় লং কোশ্চিন, এবং সেক্ষেত্রে মায়েদের আসলে কিরকম রেসপন্স ছিল এবং আপনারা যে অচেনা একজন মানুষ হিসেবে গিয়েছেন সেক্ষেত্রে তারা কিভাবে গ্রহণ করেছেন আপনাদের? দাদা, এই রিসার্চ সম্পর্কে আমি জানতাম টুকটাক, কারণ এর আগেও রিসার্চ করছিলাম। আহ, তো এটা সম্পর্কে একটু জানি। বাট যখন আমরা মায়েদের সাথে গেছিলাম, কথা বলছিলাম, উনারা আমাদের সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করছিল আর কি। দেন সবকিছু আমাদের সাথে শেয়ার করছে। প্রথম অবস্থায় সবাই শুনতে চাইছিল যে কেন আসি আমরা, কি জন্য। দেন হচ্ছে আমরা সবাইকে বুঝিয়ে বললাম যে আচ্ছা, আমরা হচ্ছে যৌতুক বিরোধী আন্দোলন থেকে আসছি, এই যে একটা রিসার্চের জন্য। তারপর ওনাদেরকে বুঝিয়ে বললাম, ওনাদের সাথে গল্প করলাম, মানে সময় কাটাইলাম। ওনারা মানে ওনাদের দিক থেকেও আমরা পজিটিভ আর কি চিন্তা ভাবনা পাইছি যে আমাদের কথা শুনে ওনারা বলতেছে না, তোমরা ঠিকই বলতেছো যে আমরা যেমন হচ্ছে গ্রামের মধ্যে একটা মেয়েকে বেশি পড়াশোনা করাচ্ছি না, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই বা পড়াশোনা করাই না। আমরা যেমন বললাম যে ধরেন আপনি এখন একটা ডক্টরের কাছে যাবেন, এখন আপনার মেয়ে যদি ডাক্তার থাকে বা হচ্ছে পড়াশোনা করে, তাহলে তো উনি ভালো কিছু জানবে বা বুঝবে কোন ডক্টর ভালো, বা কার কাছে গেলে আমি তাড়াতাড়ি ওইখানে যেতে পারবো ভালো ডক্টরের কাছে। কিন্তু ও যদি পড়াশোনা না করে তাহলে তো এই তথ্যগুলো দিতে পারবে না। তাহলে আপনারা মেয়েদের পড়াশোনা করাচ্ছেন না কেন? তো এই বিষয়টা বলছে। ওনারা তখন থেকে বললো যে না, ঠিকই তো, এটা আমাদের ভাবা উচিত ছিল যে মেয়েকে আসলে পড়াশোনা করাইতেই হবে, বাড়িতে বসিয়ে রাখলে হবে না বা খুব তাড়াতাড়ি বিয়ে দিলে হবে না। তারপরে আরেকটা বিষয় খেয়াল করছি যে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই যে বাল্য বিবাহের দিকটা আর কি, অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে। আসলেই এটা খুবই মানে কষ্টকর লাগে যে এই ছোট বয়সে বিয়ে দেওয়াটা। দেন ওনাদেরকে এই বিষয়েই বুঝালাম, তবে ওনারা আর কি বুঝতে পারছিল আমাদের বিষয় কথাগুলা। আচ্ছা, ধন্যবাদ লিপা রয়। হিয়া, আমি আসলে আপনার কাছে যেটি জানতে চাবো যে আমাদের আসলে এখন পর্যন্ত কেয়ার ইকোনমি যে গবেষণা সেটির আসলে রেসপন্স এসেছে 93টির মতো। সেখান থেকে আমি শিক্ষার ক্ষেত্রে যে ডাটাটি পেয়েছি আমি যদি আপনার কাছে শেয়ার করি সেটি হচ্ছে যে আমাদের প্রায় আহ, শুধুমাত্র 10% নিচে নিচেই হচ্ছে মায়েরা হচ্ছে উচ্চশিক্ষিত। আর বাকি বা যে মায়েরা রয়েছে তাদের মধ্যে প্রায় 32% মতো মা কোনো ধরনের পড়াশোনাই করেননি। আর বাকিটা হচ্ছে আপনার এইচএসসি আছেন, এসএসসি আছেন, এভাবে। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখেন যে এটি আসলে যৌতুক গ্রহণের জন্য একটি বৃহৎ কারণ কিনা? কারণ যেহেতু শিক্ষার সুযোগে আসলে নারীরা পাচ্ছে না, আমাদের মায়েরা পাচ্ছে না, তো সেই জন্য আসলে যৌতুক কথা ভাঙা অনেক কঠিন হয়ে গেছে কি? ধন্যবাদ দাদা। তো আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই, তো বেশিরভাগ নারীরাই লেখাপড়ার বাইরে ছিলেন। তাদের পারিবারিক সচ্ছলতা একেবারেই ছিল না। আমরা প্রান্তিক নারীদের কাছে যখন যাই, এই তথ্যটি বেশি আমাদের কাছে আসে। তো তারা নিজেরা পড়াশোনা করেনি, কিন্তু তাদের মেয়েদেরও মানে এসএসসি লেভেল পর্যন্তই পড়াতে চায়, এরপরে বিয়ে দিয়ে দিবে। আম, যেটা আর কি বাল্য বিবাহ। কিন্তু এক্ষেত্রে বাল্য বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে কেন? কারণ হচ্ছে যৌতুকের কারণে মূলত তাদের বাল্য বিবাহটা হচ্ছে। কারণ তারা ভাবে যে পড়াশোনা করার জন্য টাকা লাগবে,
এক্ষেত্রে আবার যৌতুকও দিতে হবে। তো আগেই মেয়েকে বিয়ে দিয়ে দিই, যৌতুক তো দিতেই হবে, পড়াশোনার টাকাটা তাদের বেঁচে যাবে যেহেতু তাদের আর্থিক সচ্ছলতা একেবারেই নেই। তো ডিসি স্যারও আমাদের এই কথাটি বলেন যে ঠাকুরগাঁয়ে প্রচুর বাল্যবিবাহ, এবং কি তারা আটকানোর চেষ্টা করেও লুকায় এই বিয়ে বাল্যবিবাহটা হয়ে যায়। একবারে নারীরা একেবারে স্বাস্থ্য নিয়ে সচেতন নয়, এবং কি এনজিও গুলো কাজ করছেন না স্যার আমাদের বলেন। তো স্যার এটা আমাদের ইনভলভ করতে বলেন যে কোথাও বাল্যবিবাহ হলে আমরা যাতে তাকে ফোন করি, এবং যাতে কোন পদক্ষেপ গ্রহণ করতে বলি। তো স্যারেরা এটা আশ্বাস দেন আমাদের। ধন্যবাদ হিয়া বর্মন, খুব চমৎকার করে আসলে বলছেন যে বিশেষ করে যে আসলে বাল্যবিবাহের যে হারগুলি সেটি আমি যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটি হচ্ছে আমাদের আসলে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কৃষি অর্থনীতি। যে আমাদের আসলে কোনো ধরনের যান্ত্রিকরণ নেই, সেই সাথে কোনো ধরনের কলকারখানা নেই যেখানে আসলে আমাদের নারীরা কাজ করতে পারবে। যেটি আসলে আমি যদি বলি সৈয়দপুরের ক্ষেত্রে যেটি দেখা যায়, আপনার সৈয়দপুরে অনেকগুলো আসলে গার্মেন্টস এর কারখানা মানে আছে হচ্ছে। এর পাশাপাশি নীলফামারীতে আসলে ইপিজেড রয়েছে আমরা জানি। কিন্তু আমাদের এরিয়াতে আসলে এই আপনি যদি ঠাকুরগাঁও পঞ্চগড়ের কথা বলি, দিনাজপুরে, এখানে আসলে নারীদের জন্য শুধুমাত্র কাজ করার যে একটি প্ল্যাটফর্ম রয়েছে সেটি শুধুমাত্র কৃষির ক্ষেত। আর আমরা জানি যে আসলে কৃষি যে সেটি কৃষি শুধুমাত্র একবার আমাদের রোপণ করতে হয়, এবং রোপণ করার পরে আসলে 2-3 মাস বা আসলে নারীদের কোনো কাজ থাকে না। আমরা মনে করি যে এটিও আসলে যে আসলে যৌতুক বাড়ানোর এবং আসলে বাল্যবিবাহ বৃদ্ধির একটি অন্যতম কারণ। কারণ আপনি জানেন যে আসলে শিক্ষার যে প্রসার বা শিক্ষার আসলে ব্যাপ্তি ঘটাতে একটি বড় অর্থনৈতিক বিনিয়োগের দরকার হয়, এই যেটির আসলে সামর্থ্য হয়তো অনেক কন্যার পিতারই নেই। তো সেক্ষেত্রে আমি লিবার আপনার কাছে জানতে চাবো যে আসলে যে, এবং কি আমরা এটাও দেখি যে যে কৃষির যে পণ্যর যে মূল্য রয়েছে সেটি কৃষকরা যে উৎপাদন করেন তার থেকে আসলে কম মূল্যে বিক্রি করেন। তো এই যে আসলে উৎপাদন ব্যবস্থার সাথে আসলে যে কৃষকরা যে ন্যায্য মূল্য পান না, সেটি আসলে যৌতুক প্রথা এবং বাল্য বিবাহ আসলে ত্বরান্বিত করতে আসলে কোনো ভূমিকা রাখছে কিনা? তা তো অবশ্যই দাদা। এখন হচ্ছে কৃষকরা কত কষ্ট করে মাঠে কাজ করে ফসল ফলান, কিন্তু প্রতিবারের ন্যায় তারা কখনোই তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এখন হচ্ছে যারা কৃষি করে, কৃষি দিয়েই যাদের সংসার বা পরিবার চলে, তারা কৃষি দিয়েই তাদের মেয়েদের পড়াশোনা করায় বা পারিবারিক খরচ সবকিছু কৃষির উপরেই নির্ভর করে। বাট সেখানে তারা ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এখন যদি না পায় সেই ন্যায্য মূল্যটা, তাহলে সে তার সন্তানকে কিভাবে পড়াশোনা করাবে বা তার ফ্যামিলিকে কিভাবে হচ্ছে এগিয়ে নিয়ে যাবে, সেটা তো করতে পারতেছে না। কিন্তু তাদের মাথায় তখন একটাই ধারণা মানে আসে যে ছেলে মেয়েদের হচ্ছে গিয়ে বেশি পড়াশোনা করাবো, এত টাকা আমি কোথায় পাবো, কৃষি দিয়ে তো আমি এতটাও ম্যানেজ করতে পারবো না। তখন এইভাবেই সবাই মনে করে যে থাক, আর পড়াশোনা করতে হবে না, পাশাপাশি যা করছো করছো, এর পাশাপাশি আর কি কাজ করো। তবে ডিসি স্যার একটা কথা বলছিল যে গ্রামের ক্ষেত্রে আর কি আহ বেশিরভাগ স্টুডেন্টেই বাবা মাই তো হচ্ছে দিনমজুর বা কৃষি কাজ করে এমনটা। তো স্যার আমাদের জিজ্ঞাসা করছিল যে বাচ্চারা স্কুলে যায় কিনা, প্রাইমারি স্কুলের ক্ষেত্রে জিজ্ঞাসা করছিল। তো আমরা বললাম যে স্যার যায়, তবে কম আর কি, ধরেন যে 100-র মধ্যে 50%-এরও কম আর কি। তো উনি বলে যে আচ্ছা, এই বিষয়টা কেন যায় না, তাহলে এই যে আর্থিক সমস্যা, যখন একটা বাবা মাই হচ্ছে সন্তানদের মাথায় এটা ঢুকিয়ে দিবে যে আহ পড়াশোনা করতে হবে, এটা তো তেমন বলেই না, বাট হচ্ছে কাজ করো বা এরকম যদি প্রেশার ক্রিয়েট করে, তখন তো একটা সন্তানের মাথায় ইজিলি এটা কাজ করে যে না, আমাকে কাজ করতে হবে, পড়াশোনা করে কি করব। কিন্তু তাকে যে আমাদের আহ মোটিভেট করতে হবে পড়াশোনার বিষয়ে, সেটা তো অধিকাংশ বাবা মাই করে না। কিন্তু করবে কিভাবে, তাদেরও তো সেটা সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকতো তাহলে তো করতো। আর যদি ধন্যবাদ ধরেন লিপা রায়। জি। আমি আসলে আপনার সাথে একটু আমি আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে আসলে আমি যে পরিবারের সন্তান, সেই পরিবারে আসলে আমার আমার বাবা একসময় 2000 সালের দিকে শ্রমিক হিসেবে কাজ করেছেন। 2003 সালের দিকে আসলে ফার্নিচারের দোকান দিয়েছেন। পরবর্তীতে আসলে আমার বাবার একটি আসলে মানে জীবনের একটি কষ্ট ছিল, সেটি যে তিনি আসলে অর্থনৈতিক কারণে পড়াশোনা করতে পারেননি। উনার হাই স্কুলের শিক্ষক যিনি যখন ক্লাস 6-এ ভর্তি হন, উনাকে তখন বলছিল যে সত্যেন, আহ আহ, তুমি হচ্ছে এই কাজ বাদ দিয়ে পড়াশোনা করো। কিন্তু বাবা আসলে অর্থনৈতিক কারণে পড়াশোনা করতে পারেননি। তো সেই জায়গা থেকে আসলে আমার বাবা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে
আমি যে জিনিসটা পারিনি সেটি হচ্ছে আমি আমার যে কোনো কিছুর বিনিময়ে আসলে আমি আমার সন্তানদের পড়াইতে চাই। তো এই প্রেক্ষাপট থেকে আসলে এখন পর্যন্ত আমরা 4 ভাই পড়াশোনা করছি, যদিও আসলে কেউ চাকরি করি না। তো এমন একটি প্রেক্ষাপট আসলে আমি হিয়া বর্মনের কাছে জানতে চাবো যে আসলে এমন একটি প্রেক্ষাপট আসলে আমাদের অভিভাবকদের মধ্যে গড়ে তুলতে আসলে যৌতুক বিরোধী আন্দোলন কিভাবে কাজ করতে পারে। হিয়া বর্মন, আপনি কি আমাদের প্রশ্নটা শুনেছেন? শোনা যায় আমার? হ্যাঁ হ্যাঁ, জি আমরা শুনছি। আমি এই প্রশ্নটা শুনতে পাইনি, আবার বলেন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে ওই যে ধরেন দিনমজুর যে অনেকে বলে যে হচ্ছে মানে বাবারা কাজ করতে যায়, সন্তানেরা কি করছে সেই খেয়াল রাখার সুযোগ হয় না। তো সেক্ষেত্রে আসলে আমরা সেই বাবাদের আসলে মাঝে কিভাবে অনুপ্রেরণা জাগাতে পারি যে আসলে আপনার সন্তানের জন্য সবথেকে প্রয়োজনীয় শিক্ষা, এবং শিক্ষাই হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী সম্পদ। তো এই চিন্তা চেতনার জন্য আসলে যৌতুক বিরোধী আন্দোলন আসলে কিভাবে মাঠ পর্যায়ে কাজ করতে পারে? এক্ষেত্রে মূলত আমাদের পরিবারকে বোঝাতে হবে, তাদের পরিবারকে বোঝাতে হবে যে আসলে তার ছেলে বা মেয়ে যদি শিক্ষিত হয় এক পর্যায়ে, তার ছেলে মেয়ে অবশ্যই তার পিতামাতাকে দেখবেন। এবং কি আমরা আসলে টেম্পোরারি চিন্তা করি যে কাজ করেই কিছু টাকা ইনকাম হবে, এক্ষেত্রে আমার পরিবার ভালোভাবে চলবে, যেহেতু আমি দৈনিক ঠিক মতো খেতে পারছি না, এক্ষেত্রে আমি পড়াশোনা করাবো কিভাবে আমার ছেলে মেয়েদের। এটা তাদের কাছে পড়াশোনাটা এক প্রকার বিলাসিতা হয়ে যায়। এক্ষেত্রে আমাদের উচিত, আমাদের যৌতুক বিরোধী আন্দোলনের উচিত পরিবারগুলোকে সচেতন করা যে শিক্ষাই আসলে আপনাদের পরিবারের সচ্ছলতা আনতে পারে। আপনার ছেলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আপনাদের পরিবারের দায়িত্ব নেবে। এক্ষেত্রে শুধু ছেলে না, মেয়েদের এক্ষেত্রে বেশি প্রয়োজন। কারণ একটা মেয়েকে ঘরের কাজ করতে বলা হয় পরিবারে, এবং কি বাইরের কাজও করতে বলা হয় যখন সে এসএসসির আগে বা স্কুল লাইফে। এক্ষেত্রে সেভাবে পড়াশোনা একটা মেয়ে করতে পারে না অসচ্ছল পরিবারগুলো। তো আমরা ওই মেয়েগুলোকে কিভাবে এগিয়ে যেতে পারে সেই মেয়েগুলো, সেই হিসেবে আমরা কাজ করব, তাদেরকে সচেতন করার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বলছেন আসলে। তো এইখানে আসলে আমাদের লাইভ টক শোতে আসলে একজন আছেন যিনি হচ্ছে সুবর্ণা রানী। সুবর্ণা রানী, আপনি যদি আসলে আমাদের এই প্রোগ্রামটি শুনে থাকেন, তাহলে আমি মানে যে তথ্যটি আসলে আপনার কাছে পৌঁছাতে চাই সেটি হচ্ছে আপনি হয়তো আপনার কোনো মতামত আসলে যে আমরা যে টক শোর মাধ্যমে শেয়ার করি সেটি হয়তো তুলে ধরতে চাচ্ছেন। তো সে তেমনটি যদি আসলে হয়ে থাকে যে আপনি যৌতুক বিরোধী আন্দোলনের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনি আপনার আগ্রহের কথাটি জানাবেন। আমাদের সংশ্লিষ্ট দায়িত্বে যে রয়েছে তিনি হচ্ছে আসলে আমাদের অবহিত করলে আমি আপনার যোগাযোগ নাম্বার পেলে আসলে আমরা আপনাকে পরবর্তী যে প্রোগ্রাম রয়েছে সেখানে আসলে ইনভাইট করতে পারবো, এবং আপনি সেখানে আপনার যে কথা সেটি আসলে শেয়ার করতে পারবেন। তো এবারে লিপা রয়, আসলে আমি আপনার কাছে যেটি জানতে চাবো যে আসলে প্রেক্ষাপটটি হচ্ছে এমন, যেমন আমি যদি বলি যে আসলে পৃথিবীতে জ্যাকমা নামে একজন মানুষ আছে যিনি আসলে চীনের। তো তিনি আসলে আলিবাবা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেটি আসলে এখন চীনের একটি বৃহত্তম যে ই কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা, ঠিক আছে। তো যেটি আপনার এই প্রতিষ্ঠানটি আসলে তিনি গড়ার পিছনে আসলে যে মানে যেই জিনিসটি আসলে আমি আপনার কাছে বা দর্শকদের মাঝে তুলে ধরতে চাই সেটি হচ্ছে তিনি কিন্তু আসলে তার জীবনে যতগুলা পরীক্ষায় দিয়েছেন সবগুলা পরীক্ষা থেকে তাকে আসলে আউট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তিনি চাকরি পরীক্ষা দিয়েছেন, তাকে আসলে চাকরিতে নেয়নি। হয়তো এমন দেখা গেছে যে যে 3 জন নিছে উনি হয়তো 4 জন হয়ে বাদ পড়ে গেছেন, কারণ তিনি হয়তো মানে প্রথাগত মেধাবী ছিলেন না, কিন্তু তিনি আসলে সবসময় তার ডেডিকেশন একটি বজায় রেখেছিলেন যে আসলে আমি নতুন কিছু শিখতে চাই। তো তিনি সেজন্য প্রথমে ইংরেজি ভাষা শেখেন। ইংরেজি ভাষা শিখে তিনি একজন হচ্ছে যে যারা ট্রাভেলার আসে তাদের আসলে ট্রান্সলেটর হিসেবে কাজ করতেন। তো কাজ করতে করতে উনার মাথায় একটি আইডিয়া আসে যে আসলে ই কমার্স আমরা প্রতিষ্ঠা করতে পারি, যার মাধ্যমে হচ্ছে সারা দেশে যে যে মানে পণ্য বিক্রি করা যাবে। তো তিনি এই এই প্রতিষ্ঠান দেওয়ার পরে আসলে তিনি একজন বর্তমানে চীনের একজন অন্যতম ধনী। তো যেহেতু আমাদের ঠাকুরগাঁয়ে যেহেতু একটি আমরা বলি এগ্রিকালচার প্রোডাক্টের একটি আসলে হাব, যেটিতে আসলে আলু চাষ হয়, মরিচের চাষ হয়, এছাড়া যত ধরনের কৃষি পণ্য আছে চাষ হয়। তো সেক্ষেত্রে মানে আমাদের নারীরা আসলে এই ধরনের কাজে যুক্ত হতে পারে কিনা, হয়তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ আছে, সেক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, কিন্তু এই সীমাবদ্ধতা গুলো আসলে নারীরা আমাদের নিতে পারে কিনা, বা এটি যদি একটু বলতেন।
দাদা অবশ্যই নিতে পারে, যেখানে হচ্ছে নারীরা সব দিকেই এগিয়ে আছে, নারী পুরুষ সবাই সমান যেহেতু অধিকার। একটা পুরুষ যদি একটা কৃষি পণ্যের বিজনেস করতে পারে, একজন নারী কেন পারবে না? অবশ্যই পারবে। তবে এতে করে নারীকে অনেক কথাই শুনতে হবে যে সে এই কাজটা করতেছে, কারণ আমাদের সমাজে তো নারীরা এভাবে কোনো বিজনেসের সাথে আর কি যুক্ত না। তাই তাকে অনেক বাধা আর কি সম্মুখীন করতে হবে প্রথম পর্যায়ে। কিন্তু মানুষ চেষ্টা করলে কি না করতে পারে। সে যদি চেষ্টা করে সবকিছুই করতে পারে, তাহলে নারীরা কেন পারবে না? আমরা অবশ্যই পারবো। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনারা আসলে কিভাবে কাজ করতে পারেন? বা মানে আমি বলি যে ধরেন সরকারের যদি অনেকগুলো আসলে প্রজেক্ট থাকে যেখানে আসলে নারী উদ্যোক্তা সৃষ্টি করার একটি সরকারের একটি লক্ষ্য বা অনুপ্রেরণা থাকে। তো সেক্ষেত্রে সরকার অনেক বিভিন্ন প্রস্তাবনা মানে আহ্বান করে। আপনার চোখে আসলে এটি কখনো করেছে কিনা সেটি যদি একটু বলতেন। আমি তেমন কিছু দেখি নাই। বাট কিভাবে আমরা হচ্ছে নারীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নারীদের সাথে যদি এসব বিষয় নিয়ে আমরা সেমিনার করি বা তাদের কাছে গিয়ে এসব তথ্যগুলা দিই, তারা জানবে আর কি, বুঝবে। এইভাবেই আমরা আর কি এই কাজটা করতে পারবো। ধন্যবাদ। কিন্তু আসলে আমি আপনার কাছে যেটি স্পষ্টভাবে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে একজন নারী বা একজন আহ, একজন আপনার অধিকার রয়েছে আসলে রাষ্ট্রের কাছে জানানোর যে আসলে রাষ্ট্র বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আসলে আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ের নারী আমরা আসলে এইটি বা এটি প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে আমরা সরকারের সাহায্য প্রার্থনা করছি। তো এরকম কি কখনো আসলে আপনি চিন্তা করেছেন কিনা বা আমাদের মেয়েরা আসলে এটা চিন্তা করে কিনা? হ্যাঁ দাদা, আমি যেহেতু পড়াশোনা করছি, পড়াশোনার পাশাপাশি আমার ব্যবসার দিকে এদিকেও আর কি মনোযোগ আছে যে আহ, যদি হচ্ছে সবাই জবের দিকেই ধাবিত হয়, বাট পাশাপাশি শুধু ছেলেরাই কেন বিজনেস করবে, মেয়েরাও তো বিজনেস করতে পারে। যেমন হচ্ছে চাকরি না করে আমরাও বিভিন্ন বিজনেসে আর কি যুক্ত হতে পারি। যেমন আমি আমার ক্ষেত্রে দেখছি, এক আমার বাড়িতেই আসে এক আন্টি, উনি কি করেন যে ওনার স্বামী হচ্ছে একটা ক্লিনিকের মালিক, বাট উনি বাড়িতেই সবকিছু রাখেন, ওষুধের পণ্য, ধরেন গোলামালের জিনিস, আরো সবকিছুই। ওনার কাছে যেটা শুনছি, শুনে উদ্বুদ্ধ হয়েছি আর কি, যে স্বামী তো কাজ করবেই, বাট আমাদেরকেও স্বাবলম্বী হইতে হবে। মেয়ে বলে যে আমরা ঘরের মধ্যে চুপটি করে থাকবো এমনটা তো না। যেমন ধরেন যে সে যে আমার টাকাটা নিবে এমনটা না, বাট কোনো একটা বিপদে পড়লো তাকে তো আমি 1 টাকা হইলেও সাহায্য করতে পারবো। বাট আমি যদি এই কাজটা না করি তাহলে কি করতে পারবো? কখনোই পারবো না। সো ধন্যবাদ। আহ, আহ, যুক্ত আচ্ছা, হইতে পারে। ওকে। ওকে, ধন্যবাদ। হচ্ছে আমি আমি স্ক্রিনে আসলে একটি কমেন্ট তুলে ধরেছি। হিয়া বর্মন, আপনি কি আসলে সেটি পড়তে পারছেন? তো স্ক্রিনে আসলে বৃষ্টি রায় নামে আসলে একজন একটি কমেন্ট করেছেন, সেটি হচ্ছে আহ, যেখানে সরকারি চাকরিতে কাগজ থাকে, যৌতুক দেওয়া এবং নেওয়া দণ্ডনীয় অপরাধ, সেখানে সরকারি চাকরিওয়ালা ছেলেগুলোই বেশি ডিমান্ড চাপিয়ে দেয়। আসলে একটা মেয়ে চাকরি পেলে সেটা সেটা উল্টো হয়, মেয়েকে হচ্ছে ডিমান্ড দিতে হয়, আবার হচ্ছে খরচ গয়না সব দিতে হয়। তো এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমি বলি যে এখন পর্যন্ত আমরা যৌতুক বিরোধী আন্দোলন প্রতিষ্ঠার পরে সেক্ষেত্রে আমাদের কিন্তু একজন মেয়েও আসলে আমাদের ইনবক্সে আসে বলে নাই যে তারা আসলে যৌতুক নিতে চায়। কারণ আমাদের টিম আসলে যে তথ্য আমাদের জানিয়েছেন যে তারা আসলে যৌতুক দিয়ে বিয়ে করতে চায়, কিন্তু আমরা দেখেছি যে আসলে ছেলেদের মাঝে প্রশ্ন করার বিভিন্ন থাকে যে তারা প্রশ্ন করে এভাবে যে যৌতুক তো একটি স্বাভাবিক বিষয়, আপনারা আসলে এটি কি করছেন? তো সেক্ষেত্রে এই বৃষ্টি রায়ের আসলে এই কোশ্চেনটা আসলে আপনি কিভাবে দেখছেন? মূলত যৌতুক দেওয়া নেওয়া উভয়ই অপরাধ। তো এক্ষেত্রে আসলে আমাদের কাছে তো প্রশ্ন আসে যে ছেলেরা বেকার ছেলেকে আপনারা বিয়ে করবেন কিনা, তাহলেই যৌতুক বন্ধ হয়ে যাবে। আসলে এই প্রশ্নটা পুরাটাই অযৌক্তিক। যে আমরা আপনাদের বিয়ে করব কেন? আপনাদের মানসিকতা কি আসলে ভালো? এক্ষেত্রে আপনারা যদি ভালো মানুষের ভালো মনের একটি মানুষ হতেন, তাহলে অবশ্যই যৌতুককে না করতেন এবং এটা বলতেন না, এবং একটা মেয়ের ঘাড়ে নিজের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেন না। অবশ্যই একজন বেকার ছেলেকেও একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করতে পারে, কেন নয়? যদি সেই পুরুষ ভালো মন মানসিকতার হয়, ভালো মানুষ হয়, অবশ্যই একটা চাকরিজীবী মেয়ে তাকে বিয়ে করবে। এখানে আসলে সরকারি চাকরিতে এটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ, কিন্তু তবুও
যৌতুক নিচ্ছে ছেলেরা, প্রচুর যৌতুক নিচ্ছে, 20 লাখ 30 লাখ, সরকারি চাকরিজীবী যারা। তো এই ক্ষেত্রে আসলে কি বলবো, আমরা মানুষকে সচেতন করেও আটকাতে পারছি না। এক্ষেত্রে তাদের মানে শিক্ষিত তো তারা পুরোপুরি নয়। তাদের কতটুকু শিক্ষা, আসলে উচ্চ শিক্ষা হলেই যে একজন মানুষ সুশিক্ষিত সেটা নয়। এক্ষেত্রে আমি বলবো তাদের পুরোপুরি সুশিক্ষার অভাব। আহ এটাই। জি, আপনি এটি বলছেন আসলে যে যে আসলে আসলেই, কারণ আমি যেটি জানি যে আসলে একজন চাকরিজীবী, একজন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত গ্রাজুয়েট, তিনি যে এখানেই পড়াশোনা করুন না কেন, তিনি হচ্ছেন আসলে একজন সিভিল সোসাইটির অংশ, যেটিকে বলা হয় যে আসলে সমাজে যারা সুশীল সমাজ। তো সেক্ষেত্রে একটি সমাজে সুশীল সমাজ যখন আসলে একটি মানে প্রথার যে চর্চা করে, যে চর্চা আসলে কন্যার পিতাকে ধ্বংস করে দেয়, যে যে চর্চা আসলে মেয়েদের উপর একটি মানসিক নিপীড়নের সৃষ্টি করে। আমরা জানি যে আর আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্প আসলে আমরা পড়েছি, যে সেটি হচ্ছে দেনা পাওনা, যেখানে আহ নিরুপমা নামে আসলে একটি মেয়ের আসলে মৃত্যু হয়, একটি করুণ মৃত্যু, যিনি আহ, শুধুমাত্র একজন পিতার একমাত্র কন্যা ছিলেন। তো সেটি ও দেখার পরে, শোনার পরে, বোঝার পরে, সেই সাথে আমরা দেখছি যে আসলে যে যৌতুক আসলে হয়ে গেছে এমন যে আসলে আমরা কয়েকদিন আগে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আমরা পোস্টে হয়ে পড়েছিলাম যে আসলে যৌতুকের বাজার হয়ে গেছে বর্তমানে গরু ছাগল বিক্রির মতো বাজার। তো যেখানে আসলে একজন শিক্ষিত চাকরিজীবী মানুষকে একটি মানে এই বাজারে আসলে বিক্রির মতো আসলে তুলে ধরা হয়, এবং বিক্রির যে আয়োজনটা করেন আসলে তারা সমাজের সুশীল সমাজ। তো এই যে একটি সুশীল সমাজ আসলে আমাদের রয়েছে, যেটি আসলে নারীদের অধিকার বিশ্বাস, নারীদের অধিকারে বিশ্বাস করে না, বা নারীরা যে নির্যাতনের শিকার হচ্ছে সেটিও আসলে অনুধাবন করতে পারে না। তো আসলে এই সুশীল সমাজের আসলে ব্যর্থতাটা কোথায় আসলে, সেটি যদি একটু আপনি বলতেন। আচ্ছা, আমি আরেকটা কথা অ্যাড করি। এখানে রবীন্দ্রনাথের দেনা পাওনার গল্প উঠে আসলো। তো রবীন্দ্রনাথের অপরিচিতা গল্পেও কল্যাণী কিন্তু যৌতুকের শিকার হয়েছে, এবং এখানে অনুপম ব্যক্তিত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা চাই না অনুপমের মতো কোনো ছেলে, ব্যক্তিত্বহীন এমন ছেলে আমরা চাই না। তবে অনুপমের যদি কল্যাণীর পিতার মতো আমরা পিতা পাই, তাহলেই অবশ্য যৌতুক আটকানো সম্ভব। কারণ আমাদের উপর কথা, পিতাই যৌতুক দিচ্ছে, নিজের স্বইচ্ছা যৌতুক দিচ্ছে, ছেলেরা না চাইলেও, এমনও কথা শোনা যায়। তো এই ক্ষেত্রে কল্যাণীর পিতার মতো তার মেয়েকে বিক্রি হওয়ার মতো কন্ডিশনে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে যে আমি আমার মেয়েকে বিয়ে দিব না, এমন পিতা আমাদের সমাজে দরকার। এবং কল্যাণীর মতো নারীও দরকার, যে বিয়ে না করে নিজের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে নারী শিক্ষায় ভূমিকা রেখেছে, এমন নারীও প্রয়োজন। ধন্যবাদ। আসলে আমি আসলে ওই অপরিচিত গল্পের যে 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 গল্প, অপরিচিত যে গল্প রয়েছে সেই গল্পটি আসলে একটি ছেলের যে মানে অন্যের উপর ডিপেন্ড করার যে মানসিকতা, বিশেষ করে সেটি মানে মানে খুবই তুলে ধরেছেন খুব চমৎকার হবে। কারণ একজন সুশিক্ষিত ছেলে মাত্রই তার আসলে সিদ্ধান্ত নেওয়ার একটি নিজস্ব ক্ষমতা রয়েছে। তো সেই গল্পে আসলে সেটি আমরা অভাব দেখেছি। তো এমন অভাব আসলে আমরা বর্তমানেও দেখে থাকি, কারণ আমাদের অনেকেই বলে যে আসলে অভিভাবকের মানে ধরেন পরিবারের দুঃখ দুর্দশার কথা বলে আসলে যৌতুকের কথা বলে। কয়েকদিন আগে একজন এটি কমেন্ট করেছিলেন, যিনি কয়েকদিন কমেন্ট করেছিলেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে অনেকে বলে যে মানে মেয়েরা তো মানে মেয়েরা মানে অনেকের কাছে মনে হয় যে আসলে যৌতুক খাওয়ানো অসম্ভব, বলে যে আগামী 500 বছরেও আপনারা এটা পাবেন না। তো তাদের উদ্দেশ্যে আসলে একটি যদি আমি মনে করে দিই, সেটি হচ্ছে যে সতীদাহ প্রথা, যেটি আসলে সমাজে একসময় মানে এখনকার ভাবলে যেমন গায়ে কাঁটা দিয়ে ওঠে, তো ঠিক তেমন একটি প্রথাকে আসলে আমরা যৌতুক প্রথা ভাবতে পারি। কারণ আমরা যে অঞ্চলে বড় হচ্ছি, যে সেটি সেটি যে সেখানেই শুধুমাত্র একমাত্র যৌতুকের চর্চা হচ্ছে। আমরা যদি ঢাকায় আসি, ঢাকায় আসার পর যদি দক্ষিণবঙ্গে যাওয়ার চেষ্টা করি, সেখানে কিন্তু আসলে যৌতুকের চর্চা নেই। দর্শক যারা আপনারা আসলে শুনছেন, আমরা তাদের উদ্দেশ্যে একটু আবার এটি একটু রিপিট করছি, সেটি হচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু আসলে যৌতুকের চর্চা নেই। আমরা যদি আসলে নারীকে সম্মান দিতে পারি, সেই সাথে নারীর যদি যে নারীর জন্য যদি একটি বৈষম্যমূলক সমাজ করতে পারি, তাহলে কিন্তু আসলে আপনাদের এই প্রশ্নগুলো উঠে আসে না। তো আমি লিপা রায় আপনার কাছে এটি জানতে চাবো যে আসলে সেটি হচ্ছে, ধরেন আমি একজন ছেলে হিসেবে যদি বলি যে আসলে আমি যৌতুক নেব না, তো এই একটি কথার উপর বেস করে আসলে অন্য আর কোনো কারণ খোঁজার কি দরকার আছে? তো ছেলেরা আসলে এই কমিটমেন্টে আসলে কেন থাকতে পারে না? কারণ আমি যৌতুক নেব না এই স্টেটমেন্টই কিন্তু আসলে সমাজ থেকে এই যৌতুক কথা দূর করতে যথেষ্ট।
এবং নারীদের যে সাফারার হচ্ছে সেটি দূর করতে যথেষ্ট। তো আসলে এরকম একটি তরুণ সমাজ আসলে কেন গড়ে উঠছে না? আসলে আমাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে হবে, কিন্তু আমরা এটাই আনছি না। আমরা যে সেই আদিম যুগ ধরে এক নিয়ম চলছে, তো সেটাই মেনে চলতেছি। আর নতুন করে কোনো কিছু মানে পরিবর্তন করতে চাচ্ছি না। যে আমার পূর্বপুরুষরা আগে যৌতুক নিছিল, সেটাকে এই যুগ যুগ ধরে আমরা চলে আসতেছি। কিন্তু আমাদের মাঝে যে আমরা তরুণ সমাজ, আমাদের পরিবর্তন আনতে হবে। আমরা যদি এই কথাটা কখনো চিন্তা করি, তাহলেই কিন্তু পরিবর্তন করা সম্ভব। আমরা শুধু ওই একটাই কথা বলি যে আহ কোনো যদি মেয়েকে বলা হয় যে বেকার ছেলে, আহ আমি যৌতুক নিব না, আমাকে বিয়ে করবে, কিন্তু কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। ছেলেটা যদি সুযোগ্য হয়, ভালো হয়, অবশ্যই একজন মেয়ে তাকে বিয়ে করবে। আর যদি আহ দায়িত্ব তো নিতে হবে সবাইকে, ছেলেরও মেয়েরও। এই জন্য দুইজনকেই সুশিক্ষিত হইতে হবে, সুশিক্ষিত এবং হচ্ছে স্বাবলম্বী হইতে হবে। কিন্তু স্বাবলম্বী না, সে বলল যে যৌতুক নিব না, বিয়ে করব, এটা কেমন দেখায় না? কারণ বিয়ে মানে একটা দায়িত্ব, সেখানে ছেলেরও দায়িত্ব আছে, মেয়েরও দায়িত্ব আছে। দুইজনকে দায়িত্বটা সমানভাবে ভাগ করে নিতে হবে। যদি সে দায়িত্ব নিতে স্বাবলম্বী হয় বা সক্ষম হয়, অবশ্যই তাকে বিয়ে করা যায়। আচ্ছা, ওকে। তো আপনি খুব চমৎকার করে বলছেন যে দায়িত্ব নিতে সমর্থ হয়। বিশেষ করে দায়িত্ব থেকেও আমি আসলে যেটি মনে করি যে আসলে সাহস দেওয়া। কারণ আমরা যদি নারীর যে অবদানের কথা বলি সেটি হচ্ছে যে সাহস দিলে আসলে অনেক দূর যাওয়া সম্ভব। বিশেষ করে আ সাহস যেটি যেমন ধরেন আমরা যদি বেগম রোকেয়ার কথা বলি যিনি রোকেয়া সাখাওয়াত হোসেন উনার স্বামী আসলে সাখাওয়াত হোসেন মানে বেগমকে আসলে গড়ে তুলতে অনেকটা সহযোগিতা করছে। তিনি তার পড়া এবং বই এটি আসলে বলেছেন। তো এই যে সাখাওয়াত হোসেনের মতো আসলে আ মানে স্বামী প্রজন্ম কেন গড়ে উঠছে না আসলে হিয়া বর্মন আপনার কাছে যদি জানতে চাই। কারণ এটি তো আসলে আমাদের উত্তরবঙ্গেই ঘটেছে। যে নারীর অধিকারের জন্য একজন লড়াকু ছিলেন বেগম রোকেয়া এবং তাকে সাখাওয়াত হোসেন তিনি অনেক অনুপ্রেরণা দিয়েছে বলেছেন যে এবং কি যে বেগম রোকেয়া যে ভাইয়েরা ছিলেন তারা তাকে ভাষার যে দক্ষতা সেটি আসলে দিয়েছেন। তো তারপর আসলে ১০০ বছর পরেও আসলে কেন মানে আমাদের সাখাওয়াত হোসেনের মতো একটি প্রজন্ম আসলে গড়ে উঠলো না? এক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, যে একটা মেয়ে উঠে দাঁড়াতে চাচ্ছে, একটা মেয়ে প্রতিবাদ করছে, কিন্তু সমাজে অনেক কিছু ঘটছে যে তার একটা মেয়ে আসলে অনেক সমস্যার সম্মুখীন হয়, যে এই যে ধর্ষণ, তারপরে যে কোনো সমস্যার সম্মুখীন হয় একটা মেয়ে। তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা মেয়ের প্রথমে প্রয়োজন সাহস। সাহস ছাড়া আসলে সে সমাজের জন্য কাজ করতে পারবে না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যদি বর্তমানে থাকতো, আমার মনে হয় যে ওনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হতো হয়তো। বর্তমানে আমাদের দেশেরও যা অবস্থা, যে নারীদের অসম্মান, হেনস্থা, তারপরে আরো অনেক কারণে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জি, আমার মানে মনে হয় এই আমি কারণে। এখানে আসলে সাইবার বুলিং এও একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাইবার বুলিং আপনি এটি নিয়েও বলতে পারেন। হ্যাঁ, মেয়েরা তো প্রতিনিয়ত সাইবার বুলিং এর শিকার হয়। তো এক্ষেত্রে মেয়েদের আসলে, এক্ষেত্রে ছেলেদের ভূমিকাটাই আমার মনে হয় বেশি দরকার। কারণ ছেলেরা যদি এক্ষেত্রে অমানুষের ভূমিকা পালন করে, তারা যদি মানুষের ভূমিকায় না আসে, একটা মেয়েকে যদি মানুষ হিসেবে না দেখে, তাহলে তো মেয়েরা এগিয়ে যেতে পারবে না। এক্ষেত্রে মেয়েকে তো সামাজিক ভাবে টর্চার করা হয়, সেজন্য সে এগিয়ে যেতে পারে না, একটা প্রতিবাদ করতে পারে না। সে যদি প্রতিবাদ করতে গেলেই তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণেই আসলে মেয়েরা রোকেয়া হতে। জি, বুঝতে পারছি। রোকেয়া হওয়ার জন্য আসলে অনেক সাহসের দরকার আছে। আমরা যদি যদি বলি যে ধরেন গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আসলে যে কমলা হ্যারিস প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যিনি এর আগে হচ্ছে আপনার উপরাষ্ট্রপতি হিসেবে ছিলেন যুক্তরাজ্যের। এর পাশাপাশি আমি যদি বলি ক্রোয়েশিয়া নামে একটি দেশ রয়েছে, যে দেশের আসলে প্রায় ৫০% মতো হচ্ছে মানে পার্লামেন্ট সদস্য হচ্ছে নারী। এর পাশাপাশি নিউজিল্যান্ডের কথা যদি বলি, যে নিউজিল্যান্ড হচ্ছে জেসিন্ডা আর্ডেন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি নারী। তারা কিন্তু আসলে তাদের যে অধিকারগুলো বা তাদের যে পার্লামেন্টে যে নারীদের পাঠাতে পারে পলিসি নির্ধারণে, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং আমরা যদি বলি নিউজিল্যান্ড হচ্ছে পৃথিবীতে শান্তির দিক থেকে আসলে একবারে অগ্রসর একটি দেশ। তো সেক্ষেত্রে লিপারা আমি আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে এই প্রশ্নটি এরকম যে মানে আমাদের নারীরা গ্রামের আসলে
কত শতাংশ নারী কখনো ভাবতে পারে যে তারা একজন রাজনীতিবিদ হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান হবে অথবা এমপি হবে বা মন্ত্রী হবে? কতজন ভাবতে পারে আপনার গ্রামে যদি বলেন, বা আপনি কখনো আসলে এটি ভেবেছেন কিনা? আমার মনে হতো কখনো কখনো, কিন্তু সব ক্ষেত্রে হয় না। কারণ গ্রামের মধ্যে সেই মন মানসিকতাটা তৈরিই হয় না। যদি হচ্ছে মা বাবা সচেতন হয়, সেইভাবে ছেলে মেয়েদের মানুষ করে, তাহলে এটা চিন্তা ভাবনা করা যায়। কিন্তু আমার ছোট থেকেই মনে হইতো মানে রাজনীতি বা নেতৃত্ব এগুলোর প্রতি খুবই একটু ঝোঁক ছিল আর কি। তখন থেকে আমার মনে হইতো যে কখনো যদি আমি এদেশের মন্ত্রী হইতে পারতাম বা হচ্ছে প্রধানমন্ত্রী হইতে পারতাম, তাহলে আমি এটা করতাম এটা করতাম, এমনটা মনে হয়। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আহ আমরা হচ্ছে ছোট থেকেই এ ধরনের চিন্তা ভাবনা কিভাবে আসবে, তার জন্য অনেক পরিবর্তন লাগবে। এজন্য আমাদের বাবা মাকে সচেতন হইতে হবে। তারা যদি আমাদেরকে সেইভাবে শিক্ষিত করে গড়ে তোলে বা আমাদের মধ্যে সেই ধারণাটা দেয়, তাহলেই আমরা সেটা নিয়ে ভাববো। এখন যদি কেউ আমাদের সেই ধারণাটা না দেয়, তাহলে তো আমরা শুধু শুধু আমাদের মনে এটা আসবে না কখনো। বা বিভিন্ন পত্রিকা পড়বো, ম্যাগাজিন, আরো অনেক কিছু আছে, এসব যদি দেখি তাহলে আমাদের মধ্যে এই ধারণাটা আসবে। কিন্তু না দেখলে তো আমি কোনো কিছু থেকে মানে কোনো ধারণাই পাবো না, এইভাবে তো সেটা হয় না। আচ্ছা, বুঝতে পারছি। চমৎকার। বিশেষ করে আপনি যে পত্রিকার কথা বলেছেন, আমরা দেখি যে আসলে বিশ্ববিদ্যালয় হলে 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 আসলে সরকারের পক্ষ থেকে পত্রিকা দেওয়া হয়। আমি আমি যদি পত্রিকার গণমাধ্যমের যে আপনি একটা কথা বলেছেন যে আসলে মানে নিউজ পেপার, যেটি প্রিন্ট নিউজ পেপার, এটির আসলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আসলে যে সমাজে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে। আমি একটি মানসিকতার কথা বলি যে আসলে আমার মানে আমি আমি আমার কাকুর দোকান হচ্ছে প্রবি জুয়েলার্স। তো সেখানে আসলে বাংলাদেশ প্রতিদিন যে পত্রিকা, সেটি 6 টাকা দাম ছিল। তো সেটি প্রতিদিন নেওয়া হতো। সেখানে একটি ফিচার ছিল যেখানে খুব অনন্য ভাবে দেখানো হতো যে কোনো একটা বিষয়ে, মানে একটি বিশদ একটা পাতা থাকতো, সেটি সপ্তাহে একদিন করে। তো সেখানে একজন ছিল যে ফিদেল কাস্ট্রো নামে একজন ছিল, যিনি আসলে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছেন অনেক দিন। উনাকে আসলে 622 বারও হত্যা চেষ্টা করা হয়, কিন্তু তিনি তার সারা জীবন আসলে রাজনীতি করছেন, তার মানুষের সেবা করছেন, এমনটি ছিল। এর পাশাপাশি ছিল যে আসলে মানে ভিন্ন ভিন্ন তথ্য যেগুলো বলে, তো এই তথ্যগুলো আসলে অনেকটা অনুপ্রেরণার কাজ করে। কেউ হয়তো রাজনীতির ক্ষেত্রে কেউ অনুপ্রাণিত হচ্ছে, কেউ হয়তো কৃষি ক্ষেত্রে অনুপ্রাণিত হচ্ছে, কেউ হয়তো প্রযুক্তিতে আগ্রহী হচ্ছে, কেউ হয়তো গবেষণায় আগ্রহী হচ্ছে। তো এই যে দেখা যায় কেউ হয়তো সোশ্যাল ডেভেলপমেন্ট বা মানুষের সেবায় আগ্রহী হচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে আসলে পত্রিকা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে সেক্ষেত্রে। সেক্ষেত্রে আমি হিয়া বর্মন আপনার কাছে জানতে চাবো, সেক্ষেত্রে যেহেতু আমাদের হাই স্কুল লেভেলে আসলে পত্রিকা পড়ার বা পত্রিকা দেওয়ার আসলে রেওয়াজ চালু হয়নি বা নেই, তো সেটি আসলে কি করা যেতে পারে যাতে আমাদের শিক্ষার্থীরা চাইলে আসলে পত্রিকা পড়তে পারে? কারণ কারো পক্ষে তো আসলে প্রতিদিন 6 থেকে 10 টাকা বহন করা সম্ভব না। হিয়া বর্মন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা হিয়া বর্মন হয়তো ইন্টারনেট বিভ্রাটের জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আমরা যেটি জানিয়ে রাখতে চাই আসলে, আমরা আবারও বলছি যে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে নেতৃত্ব কঠিন, তবুও কেন আমরা দায়িত্ব নিচ্ছি। তো সেটি আসলে আমরা আহ, কেন কেন করছি সেটি আমরা চাই যে আসলে একটি নেতৃত্বে দক্ষ নারী প্রজন্ম গড়ে উঠুক, যারা আসলে সব বিষয়গুলো সহজভাবে দেখতে শিখবে। কারণ সহজে যদি বলি যে আসলে আমি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের আহ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যে নির্বাচন হয়েছিল, সেখানে আসলে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, নির্বাচিত হইনি। আসলে আমি 738-37টা ভোট আসলে পেয়েছিলাম। কিন্তু প্রতিনিধিত্ব করার আগে যে আসলে আমার যে একটি মানসিক চাপ আসলে সহ্য করতে হয়েছে আমার, কারণ এটি আসলে আমার পরিবারের পক্ষ থেকে বা আমার বাবা মায়ের মধ্যে আসলে অনেকটা একটি ভয় কাজ করেছে। তো আসলে আমি তাদেরকে চেষ্টা করেছি বোঝাতে যে আসলে এটি তেমন কোনো ভয়ের বিষয় নয়। তো তারা শেষ পর্যন্ত আসলে আমাকে অনুমতি প্রদান করেন। তো সেক্ষেত্রে হিয়া বর্মন, আমি আপনার কাছে যেটি জানতে চাবো যে নারীদের রাজনৈতিক অধিকার আসলে বাস্তবায়নের জন্য আসলে আমাদের রাজনীতিবিদরা আসলে কেমন পরিবেশ সৃষ্টি করতে পারে? হিয়া বর্মন, আমরা যদি আপনার কাছে না পাই, তাহলে হচ্ছে আমরা লিপা রয় আপনার কাছে জানতে চাই, মানে কেমন পরিবেশ পেলে আসলে নারীরা তাদের আসলে পলিসি মেকিং, বিশেষ করে ওয়ার্কশপ ডিসকাশন এর পাশাপাশি রাজনীতির পর্যায়ে আসলে সহজে আসতো। কারণ আসলে মানুষের মুক্তির জন্য দরকার হচ্ছে তার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার এবং হচ্ছে সামাজিক অধিকার বা বাকস্বাধীনতা। সব থেকে বড় ভূমিকা পালন করে দাদা হচ্ছে গিয়ে সাপোর্ট, যেটাকে বলে আর কি। একটা মেয়ে যদি
তার পরিবারের থেকে সাপোর্টটা পায়, তাহলেই সে সবকিছু জয় করতে পারবে। কিন্তু মেয়েদের নেতৃত্বের ক্ষেত্রে প্রথমেই বাধা আসে। সবাই প্রশ্ন তোলে, তাকে অনেক প্রশ্ন তোলে। আর বাধা আসাটাই স্বাভাবিক একজন মেয়ে হিসেবে। অনেক সময় কেউ বয়স নিয়ে খোঁটা দিবে, বা কেউ কারো যোগ্যতা নিয়ে খোঁটা দিবে। এইভাবে আসলে হয় না। যদি একজন মেয়ে নেতৃত্বের দিকে এগিয়ে যেতে পারে, তাকে যদি সবাই সাপোর্ট করে, আর নেতৃত্ব বিষয়টাই এমন, তাকে সাপোর্ট করতে হবে। একা একা তো আর নেতৃত্ব দেওয়া যায় না। কেউ যদি আমাকে সাপোর্ট না করে, তাহলে তো আমি নেতৃত্ব দিতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। হিয়া ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাবো, সেটি হচ্ছে যে আপনি আসলে আমাদের যে বর্তমান বিদ্যমান সমাজ, তো সেই সমাজে আসলে আপনি কেমন দেখেন যে আসলে যারা আমাদের অসহায় রয়েছে, বা বিশেষ করে আমরা তো অসহায় মানুষ অনেক প্রকার রয়েছে, কিন্তু এই অসহায় মানুষদেরকে আসলে সেবা করার মতো মানে দেখা যায় আমাদের সমাজে, না এটির চর্চা আসলে খুবই কম? দাদা, অসহায় মানুষদের সেবা করার চর্চাটা বরাবর কমই, তেমন সচরাচর দেখা যায় না। যেমন হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যকর্মী যারা আছেন, সেইভাবে যেমন আমাদের ইউনিয়নে হচ্ছে যে হসপিটাল গুলো আছে, যেমন কমিউনিটি ক্লিনিক যেগুলাকে আমরা বলি, সেখানে গেলে মানুষ যদি সেবাটা পাইতো, তাহলে কিন্তু তাকে ঠাকুর গায়ে দৌড়াই যেতে হইতো না একটু টুকটাক জ্বরের জন্য। কিন্তু সেই সেবাটা পাচ্ছে না, কারণ সেখানে যোগ্য মানুষ নেই। দেখেন যে অনেক পোস্ট ফাঁকা হয়ে পড়ে আছে, সেখানে ডাক্তার পাচ্ছে না। যদি তারা গ্রামের মধ্যে এই সুযোগ সুবিধাটা পেত, তাহলে অবশ্যই তারা শহরমুখী হইতো না। কিন্তু আমাদের আচ্ছা, তো সেই ধন্যবাদ। সুযোগ হচ্ছে না। জি, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি ক্লিয়ার। আমি আসলে এরপরে আসতে চাই হিয়া বর্মন, আপনি যদি আমার কথা শুনে থাকেন, তাহলে হচ্ছে আপনার কাছে আমার যেটি প্রশ্ন, সেটি হচ্ছে একজন নারীর মুক্তির জন্য আসলে তার নিজের সংগ্রামটা কেমন হওয়া উচিত? মুক্তি বলতে আমি সেটি বোঝাচ্ছি যে তিনি নিজে প্রতিষ্ঠিত হবেন, সেই সাথে সমাজে আলোর দর্শন সৃষ্টি করবেন। দর্শক, ইন্টারনেট সমস্যার জন্য আবারও একই মানে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। সেটি হচ্ছে আমি লিপা রয় আপনার কাছে আবার আসছি। সেটি হচ্ছে যে একজন নারী মুক্তির জন্য আসলে তার নিজের কিরকম সংগ্রাম হওয়া উচিত, তো সেক্ষেত্রে আসলে নারীরা সেই কাজটি করে কিনা। যদি আমি বলি সংগ্রামের কথাটি, আসলে সেটি হতে পারে যে পড়াশোনা করা, হ্যাঁ, সেটি হতে পারে ধরেন কৃষিকাজ করা, যেটি হোক, তিনি যাই করুক না কেন, তো সেই ক্ষেত্রে সংগ্রামটি আসলে কেমন হওয়া উচিত। এমনও তো হতে পারে যে আপনি জানেন যে আসলে পরিবারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের বাবা এবং মা আসলে দুজনে পরামর্শ করে অনেক সময় সিদ্ধান্ত নেন, কিন্তু ঠিক একই প্রক্রিয়ায় যে যৌতুক মুক্ত একটি সমাজ গড়তে, ঠিক আছে, নারীদের আসলে সংগ্রামটি কেমন হওয়া উচিত। আপনি জানেন যে আসলে বিয়ের পূর্বে আসলে আমাদের ছেলে মেয়েদের কথা বলানোর একটি রেওয়াজ রয়েছে, তো সেখানে আসলে মেয়েরা কি যৌতুকের বিরুদ্ধে আসলে কি প্রতিবাদ করে? আমাদের সমাজে এটা সচরাচর কমই দেখা যায়, মানে দেখা যায় না বললেই চলে। কখনোই প্রতিবাদ করে না। মেয়েরা তো কখনো কখনো নিজেকে বোঝা মনে করে, বা এমনটা মনে করে যে আমি বিয়ে করলেই বাঁচি আর কি, একটা দায় সারা কাজ মনে হয়। তারা মনে করে যে তার বুঝি বিয়ে করলেই সবকিছু ঝামেলা চলে যায়, কিন্তু এমনটা না। একটা মেয়েকে প্রতিষ্ঠিত হইতে হবে। বিয়ের পরে অনেক ঝামেলা আছে, সেটা তারা বুঝে না। তারা মনে করে যে আমি যদি একজন চাকরিজীবী ছেলেকে বিয়ে করি বা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করি, আমার লাইফটা সেটেল। কিন্তু এটা কি কখনো হয়? আদৌ হয়? কিন্তু কখনোই হয় না। যদি সে তার মধ্যে এই চিন্তা ভাবনাটা আনে যে আমাকে প্রতিষ্ঠিত হইতে হবে, পড়াশোনা করতে হবে, বাট পড়াশোনা করতে পারতেছি না, বাট আমি কৃষিকাজ দিয়ে বা বিভিন্ন বিজনেস এসবের ক্ষেত্রেও আমি প্রতিষ্ঠিত হইতে পারি। শুধু যে পড়াশোনা করতে হবে এমনটা না, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই রাখতে হবে। তার পাশাপাশি আমরা হচ্ছে অন্যান্য কাজও করতে পারি। যেমন হচ্ছে অনেক মেয়ে যেমন হ্যান্ড টেকনিক্যাল যেগুলা বলে, সেলাই শিখতে পারে। সেটা দিয়েও সে তার লাইফকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। যেমন অনেকে হচ্ছে আহ সেলাইয়ে, কেউ জেনারেল লাইনে পড়াশোনা করতে পারতেছে না, যেমন হচ্ছে বিভিন্ন ডিপ্লোমা কোর্স গুলো করতে পারে।
এসব করেও তার লাইফকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবুও এই বিয়ের সিদ্ধান্ত নিয়ে জীবনকে গন্ডগোলে ফেলে দেওয়া টান না। হ্যালো, হ্যাঁ দাদা, দর্শক, আপনার ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। আসলে আমরা হিয়া বর্মনকে বারবার যুক্ত করার চেষ্টা করছি, কিন্তু আসলে ইন্টারনেট সমস্যার কারণে আসলে তিনি যুক্ত হতে পারছেন না। তো যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল যে মানে আমরা যে আসলে একটি নতুন টক শো শুরু করছি, সেটি হচ্ছে প্রতি বৃহস্পতিবারে ঠিক যৌথ বিরোধী আন্দোলনের পেজে রাত 9 থেকে 10 ঘটিকায় হচ্ছে আমরা এটি পরিচালনা করব। সেটি হচ্ছে বি ব্রেভ ব্রিং চেঞ্জ। তো সেখানে আসলে আমরা বিভিন্ন আলোচনার বিষয় নিয়ে আসবো। তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে আহ ঠিক তেমনই একটি আলোচনার বিষয় ছিল, যে আলোচনার বিষয়ে আসলে আমরা চেষ্টা করেছি যে নেতৃত্ব কঠিন, তবুও কেন আমরা দায়িত্ব নিচ্ছি। তো আসলে এই দায়িত্ব নেওয়ার মধ্যে আমি সব থেকে আসলে যেটি উপভোগ করেছি সেটি হচ্ছে যে আমাদের যারা অতিথি ছিলেন তারা নিজের অবস্থান থেকে খুব চমৎকার করে প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন। তাদের কোনো পূর্ব প্রস্তুতির দরকার ছিল না, এবং তারা তাদের অবস্থান থেকে সমস্ত কিছু গোছানো ভাবে বলেছেন, এবং সামাজিক যে সমস্যাগুলি তারা আসলে সেগুলি আইডেন্টিফাই করতে পেরেছেন। এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে যে আসলে নারীরা আসলে কি করতে পারে বা রাষ্ট্রের কি ভূমিকা রয়েছে সেটিও তারা বলেছেন। সেই সাথে জেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসক স্যার আসলে তাদের কি বলেছেন সেটি বলেছেন। তো সব মিলিয়ে আমি আশা করি যে আসলে এক্ষেত্রে আমাদের যারা আজকের প্রোগ্রামটি শুনছিলেন তারা অনেকগুলো বিষয় আসলে আমাদের জানতে পেরেছেন, এবং জানার মাঝামাঝি আসলে আপনারাও অনুপ্রাণিত হচ্ছেন যে আসলে কিভাবে সমাজে আপনারা অবদান রাখতে পারেন। আসলে সমাজে অবদান বিভিন্ন ভাবে রাখা যায়। সেটি হচ্ছে যে একটি মানে নিজের অবস্থান থেকে আপনি ঘোষণা করতে পারেন যে আসলে আমি যৌতুক নেব না, এই যে মাধ্যমে হতে পারে। বা একজন নারী বলতে পারে যে আসলে যিনি যৌতুক নিবে আসলে আমি তাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেব না, সেটি হতে পারে। অথবা নিজের বাবা মাকেও আসলে বোঝানোর মাধ্যমে হতে পারে, যেহেতু যৌতুক আদান প্রদানের ক্ষেত্রে বাবা মা আসলে অনেকটি ভূমিকা পালন করে, যে আসলে আমার সন্তানকে আমি কষ্ট করে পড়াইছি, তাহলে আসলে যৌতুক নেব না কেন। সেক্ষেত্রে আমরা আমাদের বাবা মাকে আসলে এর যে ক্ষতিকারক যে দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তুলে ধরতে পারি। বিশেষ করে যদি আপনারা বলেন যে আসলে মা, আপনি তো আসলে অনেক কাজ করেন, তো সেক্ষেত্রে তো আপনি তো সারাদিনই পরিশ্রম করেন, সেটির আসলে একটি শ্রমের মূল্য রয়েছে, যে কেয়ার ইকোনমি গবেষণার মাধ্যমে আসলে আমাদের উঠে এসেছে যে আমাদের মায়েরা মনে করে যে আসলে তারা সারাদিনে যে পরিশ্রম করে সেটির মূল্যমান আসলে 1,000 টাকার মতো তাদের হিসেবে। আর আমি আরেকটি বলি যে যদি আমাদের মায়েরা আসলে তাদের অধিকারের জন্য কোনোদিন আন্দোলন সংগ্রামে নামতো রাস্তায়, সেক্ষেত্রে মনে হয় পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী আসলে আন্দোলনে পরিণত হতো আমাদের মায়েদের আন্দোলন। কারণ আমাদের মায়েরা একাধারে একাধারে কৃষক, একাধারে টেক কেয়ারার, একাধারে রাঁধুনি, একাধারে সিদ্ধান্ত গ্রহণকারী। একটি যদি বলি যে পরিবারকে যদি আমি একটি আসলে একটা কোম্পানির কথা ভেবে থাকি, তাহলে মা হচ্ছেন আসলে সেই কোম্পানির সিইও। তো আমরা আমাদের মায়েদের সম্মান দেব, আমাদের নারীদের সম্মান দেব, সেই সাথে আমাদের সমাজে যারা পুরুষ রয়েছে তাদেরও সম্মান দেব। আসলে নারী পুরুষ মিলে যেহেতু একটি সমাজ, তো সেই সমাজে আসলে আমরা পুরুষ, যে আমি আমি যেহেতু নিজে একজন ছেলে, আমি আমার মতো যে শিক্ষিত ছেলে বা আমার মতো যে ছেলেগুলো রয়েছে তাদের কাছে আমিও আহ্বান জানাবো যে আসুন আমরা আসলে একটি যৌতুক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করি। কারণ আসলে যৌতুকের লেনদেন দিয়ে যে আসলে যে মানে একটি স্ট্যাটাস গড়ে ওঠে, এটি আসলে কখনো হয় না। যৌতুকের লেনদেনে আসলে একটি পরিবার ধ্বংস হয়, একটি একজন পিতা তার শেষ বয়সে আসলে খাদ্যের অভাবে ভোগেন, চিকিৎসার অভাবে মারা যান, যেটি আসলে আমার চোখে প্রত্যক্ষ। কারণ আমি আমার পরিবারের বাড়িগুলো যে রয়েছে, আশেপাশে যে বাড়িগুলো, সেগুলো যদি আমি পর্যালোচনা করি, যৌতুকের জন্য আসলে তাদের জমি বিক্রি করতে হয়েছে, তাদের যে তাদের যে ঐতিহ্য প্রাচীন যে গাছ রয়েছে সেটি বিক্রি করতে হচ্ছে, এবং তাদের যে সঞ্চিত যে সম্পদগুলো রয়েছে, যেগুলো কৃষি পণ্য, সেগুলো বিক্রি করতে হচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে কাউকে ব্যাংক লোনও নিতে হচ্ছে। তো এই যে একটি চাপের যে বিষয়, অথচ আমরা দেখছি যে এই যে যৌতুকের একটি টাকায় একটি মোটা অঙ্ক আসলে শুধুমাত্র বিনোদন বা গাড়ি ভাড়া করা, খাওয়া দাওয়ার পিছনে আসলে ব্যয় হচ্ছে। তো সেটি তো আসলে হওয়া উচিত নয়। সেটি এমন হতে পারতো যে যৌতুকের এই টাকাটি আসলে যিনি মেয়ে তার নামে, অথবা যিনি ছেলে মেয়ে দুজনের নামে আসলে রাখা যেত, যেটি তাদের পরিবারে হয়তো বাণিজ্য বাণিজ্য করার ক্ষেত্রে অথবা সন্তানের শিক্ষাদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতো। কারণ অনেকে মনে করে যে আসলে যে যে শিক্ষার পেছনে অনেক খরচ রয়েছে, তাহলে যৌতুকের এই খরচটি আসলে আমরা সংরক্ষণ করে আসলে আমরা কেন শিক্ষিত করতে পারছি না আমাদের তরুণ প্রজন্মকে, আমরা আসলে এটিও ভাবতে পারি। তো দেখতে দেখতে আসলে আমরা আমাদের একবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা হিয়া বর্মনকে আর ইন্টারনেটে পাচ্ছি না, বা ইন্টারনেট বিভ্রাটের কারণে তিনি যুক্ত হতে পারছেন না, তো সেক্ষেত্রে আমি লিপা রায় আপনার কাছে সর্বশেষ 1 মিনিট জানতে চাবো যে যে বিষয়ে এমন ঠিক হতে পারে যে আসলে আমরা কোনো প্রশ্ন তুলে নিয়ে আসিনি যেটি আপনি বলতে চান, শেষ 1 মিনিটে যদি এটি বলতেন।
সবই তো তোলা হয়েছে। তার উপরে আরেকটা বিষয় আমি বলতে চাই যে সবাই বলে যে যৌতুকের বিষয়টাই বেশি বলে। তো এটা বলে যে আমার ছেলেকে আমি পড়াশোনা করাইছি, তো সে এখন চাকরি পাইছে, আমি যৌতুক দিব না কেন? কিন্তু একজন বাবা তার মেয়েকেও তো পড়াশোনা করায়, তার মেয়ের পিছনেও তো অনেক টাকা ব্যয় করে। তাহলে কি মেয়েকেও যৌতুক দেওয়া উচিত যদি মেয়েটা প্রতিষ্ঠিত হয়? কিন্তু এমনটা তো হয় না। আর আমরা যে যৌতুকের টাকাগুলা দিচ্ছি, এটা কি মেয়ের নামে দেওয়া হচ্ছে? এটা ছেলের বাবাকে দেওয়া হচ্ছে বা ছেলেকে দেওয়া হচ্ছে। কিন্তু এই টাকাগুলো কি থাকে বা মেয়েকে দেওয়া হয়? কখনোই তো দেওয়া হয় না। তাই আমি এটাই বলতে আচ্ছা, চাই, জি জি সবকিছু আপনি বাদ বলুন। দিয়ে আমরা মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসবো। আর সবাইকে সচেতন করব। সবাইকে ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ রিপা রয়, হিয়া বর্মন। আপনি যদি পরবর্তী এই প্রোগ্রামটি দেখে থাকেন, আপনাকেও আসলে আমাদের এই প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা এবং সকলেই মিলে আসলে যৌতুক বিরোধী আন্দোলন একটি তরুণ প্রজন্ম সৃষ্টি করবে, যে তরুণ প্রজন্ম আসলে তাদের মধ্যে বিদেশি ভাষাগত দক্ষতা নিয়ে আসবে, একটি দক্ষ নেতৃত্ব নিয়ে আসবে। সেই সাথে তারা নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে, যেটি তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং সমাজের যে সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, সামাজিক যে বৈষম্যগুলো রয়েছে, সেগুলো দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এমন প্রত্যাশা রেখে আমাদের পরবর্তী লাইভ টক শো দেখার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, যারা শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।